হুগলির মানুষরা লাকি যে আমাকে পেয়েছেন? দেখুন, হুগলির মানুষ কতটা লাকি উনি বলছেন, এই কথাটা যদি উনি একজন প্রার্থী হিসাবে বলেন তাহলে তার মধ্যে কোনো ডেপথই নেই। তার মধ্যে জলের কতটা, জলে গভীরতা কত, কটকাঠি দিয়ে কতটা জল মাপতে হয় উনি ওই মন্তব্যগুলো করতেই জানেন না। উনি দিদি নাম্বার ওয়ানেই উনি ঠিক আছেন। আগামী দিনে যে সময় আসবে, ভারতীয় জনতা পার্টি, আমাদের লকেট চ্যাটার্জি, মাননীয় লকেট চ্যাটার্জি সিনিয়র দিদি উনি দাঁড়িয়েছেন, কোন নেতা কোন নেত্রী যারা দাঁড়িয়ে প্রার্থী হিসাবে জয়ী হয়ে তারা কতটুকু সার্ভিস দেবে মানুষের, জনগণকে, তার উপর নির্ভর করে সেই জনগণের জনপ্রতিনিধি যারা হয়ে দাঁড়ায় তাদের রূপরেখা। আর ওনার মতন আলটাপকা মন্তব্য করা মানুষ যারা এই ফিল্ম জগতেই ঠিক আছে, যারা ফিল্ম জগতের দিদি নাম্বার ওয়ান বা কোনো কিছু খেলাধুলা কীভাবে করানো যায়, কাদের দুঃখের কাহিনী, মেয়েদেরকে দাঁড় করানোর জন্য একটা ইন্সপিরেশন সবসময় ছিলেন, ওইখানে রচনা ব্যানার্জি ঠিক আছেন। প্রার্থী হিসাবে যে একদমই ঠিক নেই, ওনার এই বক্তব্যতে, ওনার এই মন্তব্যতেই প্রকাশ পেয়ে যায়। হুগলির মানুষ লাকি না, এই 2011 সালের পর থেকে আমরা দেখে এসেছি যে হুগলির মানুষের বা বসিরহাটের নুসরাত জাহান এরা যে দাঁড়িয়েছে, যেখানে দাঁড়িয়েছে কতটা দুর্ভোগ ভোগ করতে হয়েছে। সুতরাং আমার হুগলি মানুষের জন্য সমবেদনা রইল এবং তাদের জন্য উদ্দেশ্যে একটাই বার্তা রইল, গ্ল্যামারকে দেখে ভোট দেবেন না। মানুষের কাজ কীভাবে কাজ, কতটা কাজ কোন দল দিতে পারছে, কারা কাজ করে মানুষের পাশে দাঁড়াচ্ছে, সেইটা রূপরেখা নির্ণয় করে ভোট বাক্সে ভোট দান করবেন। গ্ল্যামার গার্লকে দেখে ভোট দেওয়া অন্তত লোকসভা বিধানসভা ভোটে মতন গুরুত্বপূর্ণ ভোটগুলোতে কখনোই উচিত না। কারণ ভোটটা বা ভোট বাক্সের নিরীক্ষণ যখন হয় সেটা সম্পূর্ণ হয় একটা মাপকাঠি আগামী 5 বছরের জন্য তার পথটাকে টিকিয়ে রেখে জনগণের যদি সার্ভিস পায় সেখানে জনগণের লাকি, আর জনগণ যদি সার্ভিস না পায় তখন রচনা ব্যানার্জি একটা প্রতিমূর্তি হয়ে দাঁড়াবে। কয়েকদিন আগে খুব বড় বড় কথা বলছিলেন একজন বিচারপতির চেয়ারে বসে। এখন বুঝতে পারছি যে যতগুলো রায় ওই চেয়ারটাতে বসে দিয়েছেন তার আগে গোমূত্র দিয়ে মুখটাকে গার্গেল করে নিতেন, গার্গেল করে দিয়ে তারপর একটা একটা করে বাণী দিতেন, বিচারের বাণী। ওনার কথা না, ওনার নামটা যত নেওয়া না যায় ততই দিনটা ভালো যায়। দুর্ভাগ্যজনক, দেয়ালে দেয়ালে এলাকায় যাদবপুর বিধানসভা আমাদের লোকসভা কেন্দ্রের মধ্যে এখন দেখি ওনার নামটা দেয়ালে, দুঃখ লাগে যে এমন একটা নিকৃষ্টমূলক চিন্তাভাবনা পোষণকারী মানুষকে যাদবপুর থেকে রাজ্য সরকার তোলামূলের দল প্রতিনিধিত্ব করতে দিয়েছে, টিকিট দিয়েছে, যার কোনো ওই যে বললাম গ্ল্যামার দুনিয়া তার এক একটা ক্লিপিং যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় তখন মানুষ একটাই কথা বলছে, ছি ছি সায়নী ছি, এই একটা, আর বাদবাকি আর বললাম না, সেটা জনগণ দেখেছে। সুতরাং জনগণ একটাই সেটা লিখছে, ছি সায়নী ছি। সুতরাং এই সায়নী ঘোষের যে মানে উল্টোপাল্টা নিকৃষ্টমূলক মন্তব্য উনি আগেও করেছেন আমাদের ক্রেতা, আমাদের মহেশ্বর ভোলেনাথকে, শিবলিঙ্গকে নিয়ে, সেখানেও আমরা দেখেছি। তারপরে একটা বহু বছর পরে হলেও এফআইআর ক্রিয়েট হয়েছে এবং কত কিছু হয়েছে, তারপরেও উনি বলেছেন এরকম সবসময় ধর্মকে নিয়ে আঘাত করেছেন। অনেক কথা উনি একের সময় হটে থাকার জন্য এরকম কথাবার্তা বলে নিজেকে মেন লাইমলাইট রাখে। বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদছে, বিচার বাণী কাঁদছে। এবং আপনাদের জন্য, আপনাদের সরকারের জন্য যে যা অবস্থা, সেটা গান্ধী মূর্তি পাদদেশে দেখুন, প্রার্থীরা কাঁদছে, তারা বসে আছে, তাদের আজও সেই জায়গায় পেল না। অপদার্থগুলোকে চাকরির ক্ষমতার আসীনে বসিয়ে দিয়ে যারা যোগ্য তারা আজও চাকরি পেল না। সুতরাং বিচার বাণী কাঁদে না, বিচারের বাণী নিভৃতে বিচার পায়। সুতরাং বিচার ঠিকই হবে। সুতরাং আপনার মতন এই মূর্খতামূলক কথাবার্তা যেগুলো আপনি বলছেন, আপনার শুভচিন্তক, মানে আমি অন্তত ঠাকুরের কাছে প্রে করি যে আপনার চিন্তা ভাবনাগুলো সঠিক হোক এবং আপনার দীর্ঘায়ু কামনা করছি যেন সুস্থ থেকে আপনি এই সুস্থ চিন্তা ভাবনাগুলো করে একটা সুন্দর জীবন পালন করেন। अभिषेक देखो, एक यंग लड़का, उसको तो कुछ करना पड़ेगा। जब शादी किया है, 2 बच्चे हैं, खिलाए खाओएगा कैसे?
মাননীয় আপনার ভাইপো ব্যবসা করছে, এখন ঘুগনি চপ বিক্রি করছে না কেন? আপনি তো সারা রাজ্যের জনগণকে বলে রাখেন যে ঘুগনি বিক্রি করো, চপ বিক্রি করো, এখানে দারুণ 3-4 তলা বাড়ি করতে পারবেন, আপনার ভাইপো বিয়ে করেছে, বাচ্চা আছে, খুব ভালো কথা। তো হরিশ মুখার্জি স্ট্রিটের সামনে কালীঘাট মন্দির আছে, যদি একটা চপের দোকান আপনার ভাইপো দেয় তো ভালো ইনকাম আছে। এবার আপনিই তো সেটাকে করে নিলেন, মানে আপনার মুখ দিয়ে এটা স্বীকার পেয়ে গেল যে আপনার ভাইপোর যে টাকাটা, যে সম্পত্তিটা অ্যাটাচ হয়েছে, আপনি এটা পাবলিকলি জানিয়ে দিলেন, যেটা অনেকেরই অজানা ছিল। তার জন্য ধন্যবাদ আপনাকে। মানুষদের ঘরে ঘরে জাস্টিস অভিজিৎ, প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির কাছে একটা আইকন, উনি দেবতা, এবং যুব সম্প্রদায়ের কাছে ওনার এবং প্রত্যেকটা এখনও যারা ভারপ্রাপ্ত বিচারপতি রয়েছে তাদের কাছে জাস্টিস গাঙ্গুলি যে দুর্নীতি খোলার রাস্তা দেখিয়ে দিয়েছেন, সেটা কিন্তু পথ প্রদর্শক হয়ে উনি রইলেন। ভবিষ্যতে এই আরও যে উনি বলে গেছেন যে অনেক দুর্নীতির খাতাগুলো খোলা বাকি রইল, সেগুলো খোলা হবে। সুতরাং মানুষ বিচার করবে আপনার এই কথার পরিপ্রেক্ষিতে না। জাস্টিস প্রাক্তন জাস্টিস অভিজিৎ গাঙ্গুলির যে প্রত্যেকটা স্টেপ এবং যেভাবে উনি যুদ্ধ করেছেন মেরুদণ্ড সোজা রেখে বিচারকের আসনে বসে, এবং কাঁপাতে বাধ্য করেছে চোরেদের সরকারগুলোকে, প্রত্যেকটা নেতাগুলোকে ভয় কাঁপতে বাধ্য হয়েছে। সুতরাং ওনার মতন একজন যে যার সুস্থ চিন্তাভাবনা মূলক কোনোদিনই আমরা পরিচয় পাইনি সায়নী ঘোষকে, তার কাছ থেকে এরকম মন্তব্য আমরা আশা করতেই পারি। ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন মুখ্যমন্ত্রী। দেখুন, এটা আনফর্চুনেট। মুখ্যমন্ত্রী ভাইয়ের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন, আবার কখন পাল্টি খাচ্ছেন, এটা একমাত্রই মুখ্যমন্ত্রী জানে। কোনো পয়েন্টে স্টিক থাকেন না মুখ্যমন্ত্রী, এবং সেই জায়গায় যে পরিবারতন্ত্র, কালকে আমি একটা মিডিয়া বাইটে দেখলাম, উনি বললেন পরিবারতন্ত্র যে রাখে না তৃণমূল সরকার, মানুষতন্ত্র। ওনার ঘরের মধ্যে গৃহযুদ্ধ শুরু হয়ে গেছে। সবথেকে বড় জায়গায় বড় জিনিসটা কী হয় জানেন? যখন একটা গৃহেতে নিজেদের সৈন্যরাই লড়তে শুরু করে দেয়, সে সরকার পতন অবশ্যম্ভাবী। সুতরাং এটাই এখন শুরু হয়েছে বর্তমানের তোলামূল সরকারদের নেতা নেত্রীগুলোর মধ্যে এবং মাননীয় আর স্বঘোষিত যুবরাজের লবির মধ্যে। উনি তো সব কিছুতেই বিজেপির হাত দেখেন, সব কিছুতেই বিরোধী দলনেতার মুখ দেখেন, আর সব কিছুতেই এখন জাস্টিস গাঙ্গুলিকে দেখেন। উনি এরকম বলেছিলাম না যে উনি, এর আগে আমি বলেছিলাম কোনো একটা বাইটে যে ভোট যত কাছে আসবে মাননীয় আর ভুরি ভুরি মিথ্যা প্রতিশ্রুতি আমরা শুনতে পাবো। এই মিথ্যা প্রতিশ্রুতিগুলো কিন্তু একটাও সঠিকভাবে আসে না, মানে কার্যকর হয় না। সুতরাং ওনার এই মিথ্যা প্রতিশ্রুতিতে না মানুষ গিয়ে সেটা যে এবার ভোট বাক্সে ভোটটা খুবই গুরুত্বপূর্ণ যদি ভোট দিতে দেয়। এই বর্তমান রাজ্য সরকারের তোলামূল সরকার যদি জনগণের ভোটারপত্র ছিনিয়ে না নেয়, যদি ভোটারপত্রকে বাজেয়াপ্ত না করে নেয়, ঘরের মধ্যে বন্দি ভোটারদের না করে রাখে, ভোট যদি তারা সঠিকভাবে দিতে পারে, তাহলে অনেক বড় একটা রিফ্লেকশন আসবে। কুণাল ঘোষ এই প্রসঙ্গে বলেছেন যে কড়া ভাষা এবং কড়া মনোভাব প্রয়োগ করেছেন মুখ্যমন্ত্রী, যে আমার পরিবার থেকে, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ওনার পরিবার থেকে যদি বারবার সবাই নির্বাচনে বা লোকসভা নির্বাচনে প্রার্থী হতে চায় তাহলে তো পরিবারতন্ত্র চলে আসবে, কিন্তু মুখ্যমন্ত্রী পরিবারতন্ত্র নয়, মানুষতন্ত্র বিশ্বাস। তো কুণাল ঘোষ কী বলতে চাইছে আমি তো কিছুই বুঝলাম না। কারণ কুণাল ঘোষের কথা কখনো সন্তুষ্ট করতে মাননীয়াকে বলেন, কখনো আবার ক্ষোভ উগড়ে দেন। উনি একদিন একটা বাইরে বলেছিলেন আমাদের যাই কিছু বলুক আমাদের ঠিকিয়ে রাখার জন্য, ওরকম কথা, পোষণমূলক কথা আমাদের বলতে হয়। তো পরিবারতন্ত্র আমরা দেখেছি বিধানসভা ভোটে মাননীয়ার ঘর থেকে কজন টিকিট পেয়েছিল, কাউন্সিলর ভোটেও দেখেছি কজন টিকিট পেয়েছে, বিধানসভায় দেখেছি কজন টিকিট পাচ্ছে। সুতরাং উনি যে পরিবারতন্ত্র নয়, এই একটা মানে আপাদ মস্তক মিথ্যা কথা বলা ওনার যে স্বভাব, সেটার থেকে উনি উঠতে যান না। উনি সেই মিথ্যা কথাটাকে সবসময় বলেন এবং নিজেকে জাহির করার চেষ্টা করেন। এটা মাননীয় একদম একটা বড় বৈশিষ্ট্য। এই প্রসঙ্গে কুণাল ঘোষকে বাবুল বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন যে কুণাল ঘোষ এত কথা বলছে, কুণাল ঘোষ কী করেছে আমরা জানি না, কুণাল ঘোষ কতবার কত মন্তব্য চেঞ্জ করেছেন আমরা তো চোখের সামনেই দেখছি, কুণাল ঘোষ করলে কিছু নয়, আমি করলে দোষ। দেখুন, ওই যে বললাম গৃহযুদ্ধ লেগে গেছে, নিজেদের দলের মধ্যেই খাওয়াই লেগে গেছে, নিজেদের দলের মধ্যে। কিন্তু ওই যে বললাম রিমোট কন্ট্রোলটা মমতা ব্যানার্জির হাতে, মাননীয়ার হাতে রিমোট কন্ট্রোল। যখন যাকে যতটুকু এগোতে দেবেন মাননীয়া দেবেন, আবার যদি স্টপ করে পজ করে রাখতে হয় মাননীয়া রাখবেন। সুতরাং সম্পূর্ণভাবে মাননীয়া ওই একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট। ওই একটাই পোস্ট নির্ধারণ করে
কে কতটুকু কথা বলবে বা কতটুকু এখন এগোনো উচিত পিছনো উচিত, উনি দাবার চালটা সেইভাবে দেন। এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলে এসেছেন মুখ্যমন্ত্রী যে 1 এপ্রিল থেকে যারা 500 পেত তারা 1000, আর যারা 1000 পেত তারা 1200 টাকা লক্ষ্মী ভাণ্ডার দেবে। গতকাল দেখা গেল শুভেন্দু অধিকারী তিনি বলছেন যে এবার থেকে লক্ষ্মী ভাণ্ডার যদি বিজেপি আসে তাহলে তারা 3000 টাকা করে দেবে এবং সবাই এই সুযোগ পাবে। দেখুন, লোকসভা ভোটে এবং আমাদের বিধানসভা ভোটে আমাদের পশ্চিমবঙ্গে যদি ডবল ইঞ্জিন সরকার যেটা মমতা ব্যানার্জি বলেন, তো আমাদের এখানে যদি ভারতীয় জনতা পার্টি আমাদের সরকারে আসীন হয় এবং আমাদের কেন্দ্রে তো ভারতীয় জনতা পার্টির সমর্থিত এবং লোকসভাতে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজির তত্ত্বাবধানে যে সরকার চলছে, তাহলে এই যে ডিএ থেকে শুরু করে যা কিছুতে আমাদের পশ্চিমবঙ্গ পিছিয়ে আছে সবগুলোই ব্যালেন্স হয়ে যাবে। মানুষের কাছে আর আক্ষেপের বিষয় থাকবে না, মানুষ আর এগুলো জনগণকে বুঝতে হবে, সেইভাবে ভোট বাক্সে ভোটদান করুন। অবশেষে সিএ কার্যকরী হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন এটি একটি নির্বাচনের আগে রাজনৈতিক পরিকল্পনা, রাজনৈতিক গিমিক। উনি তো রাম মন্দিরকে উনি তো রাম মন্দির যখন প্রতিষ্ঠা লাভ করে 22শে জানুয়ারি তখনও বলেছিলেন গিমিক। উনি যাই কিছু করতে যায় তাই বলেন গিমিক। গিমিক শোতে উনি অভ্যস্ত, উনি জানেন গিমিক কোনটা। সেই জন্য ভালো কিছু করতে হলেও মমতা ব্যানার্জি মাননীয় মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলে হাস্যকর মন্তব্য করে নিজেকে খেলো করেন, আর কিছু না। ভালো তো কিছু করতে পারলেন না, ভালো কিছু করতে গেলে বাধা দেওয়াটা ওনার একমাত্র চরম লক্ষ্য। উনি আরও বলছেন যে যারা অনলাইনে সিএ যারা অনলাইনে আবেদন করবেন, যারা নাগরিক তারাই অনুপ্রবেশকারী হয়ে যাবেন এবং ডিটেনশন ক্যাম্পে যেতে হবে। তা এইগুলো তো ভুলভাল তথ্য দিচ্ছে না, মানুষের কাছে প্রত্যেকের কাছে স্পষ্ট বার্তা রয়েছে যে ডিটেনশন ক্যাম্প কী হয়েছিল এবং আমাদের সিএ কত সাল থেকে এখানে তার বাবার যদি তার ব্লাড রিলেশন এখানে থাকে কিভাবে কিভাবে আমরা এখানে তারা পাবে নাগরিকত্ব পাবে, এগুলো অনেক আগে থেকে ক্লিয়ার হয়েছে। কিন্তু দুঃখের বিষয় একটা যে আমাদের পশ্চিমবঙ্গে এখনও বলতে খারাপ লাগে শিক্ষার আলো বহু দূর দূরে পৌঁছায়নি। সুতরাং শিক্ষার আলো না পৌঁছানোর জন্য সেখানে মানুষের কাছে বার্তা ক্লিয়ার নয়। আর তারা দেখে যে মানে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কোনো যখন কথা বলবেন, মাননীয় কথা বলছেন মুখ্যমন্ত্রী, মিথ্যা বলতে পারেন। সুতরাং এই বার্তা কিন্তু মাননীয়রা বোঝা উচিত। এখন কিন্তু স্মার্টফোনটা আপনিই দিয়েছিলেন, সেই স্মার্টফোনটা যখন সবার হাতে হাতে পৌঁছে গেছে, এখন কিন্তু মানুষ এত আগের থেকে আপডেট হয়ে গেছে এবং জানে না এরকম কখনো তথ্য না। সিএ লাগু হলে সরকারি প্রকল্প, রাজ্য সরকার যত প্রকল্প, কন্যাশ্রী, লক্ষ্মীর ভাণ্ডার, স্বাস্থ্যসাথী, কিছুর সুবিধা পাবেন না বলছেন। দেখুন, উনি এরকম ওই যে বললাম, উনি ভাতাশ্রী দিয়েই তো লোভ দেখিয়ে সরকারটাকে টিকিয়ে রেখেছেন। মানুষকে নিরক্ষর, মানুষকে কোনো কিছু জানতে না দেওয়া, পড়তে না দেওয়া, শিক্ষার আলো পৌঁছাতে না দেওয়া, চিকিৎসাতে ভঙ্গুর করে রাখা, শিল্প জগৎকে শেষ করে দেওয়া, মাননীয় এগুলো সবথেকে ভালো পারদর্শী মাননীয় সরকার। সুতরাং মাননীয় যে কথাগুলো বলেছেন, এই কথাগুলো ওনার রাজকোষে অর্থ কোথায় আছে উনি যে দেবেন? ওনার রাজকোষে তো উনি মাঝে মাঝেই বলে আমার রাজকোষে অর্থ নেই, যার জন্য ডিএ উনি দিতে পারছেন না। এটা এই কথাগুলো বলে। অবশ্য উনি আঁকতে জানেন, দারুণ সুন্দর সুন্দর ছবি আঁকেন, যেই ছবিগুলো 1 কোটি টাকায় বিক্রি হয়, সেই টাকা ছবি বিক্রির টাকা দিয়ে মাননীয় দিতে পারেন কন্যাশ্রী। কিন্তু এগুলো ভুয়ো কথা। আর কেন্দ্র উনি যে বলছেন এই যে আমাদের সবুজ সাথী, স্বাস্থ্যসাথী কার্ড বলুন, আয়ুষ্মান ভারত, যে কোনো কেন্দ্রের কাজকেই উনি আটকে রেখে দিয়ে নিজের নামে স্টিকার নীতি চালিয়ে মাননীয় পরপর করে গেছেন। সুতরাং সেই জায়গা থেকে উনি কথাগুলো বলছেন। গণতান্ত্রিক অধিকার তো পশ্চিমবঙ্গে আপনি কেড়ে নিয়েছেন মানুষের কাছ থেকে। আপনি গণতন্ত্র, কেউ কোনো কথা বলতে পারবে না, প্রতিবাদ করতে পারবে না, কেউ কোনো জায়গায় একটা পুজো করতে পারবে না। গণতান্ত্রিক অধিকারটা আপনি মানুষে কেড়ে নিয়েছেন, মাননীয় আপনাকে বলছি। সুতরাং আপনি এই যে বলছেন যে আমাদের গণতান্ত্রিক অধিকার কেড়ে নেবেন না, আপনার এই ইমোশনাল কথাবার্তাগুলো বা মনের হৃদয়ে টাচ রাখা কথাবার্তাগুলো কোনোটাই কার্যকরী আর হবে না। মানুষ এখন মুছে গেছে, চোখের থেকে আইওয়াশ হয়ে গেছে আপনার এই বক্তব্যগুলো। অবশেষে সব জল্পনা উড়িয়ে অর্জুন সিং তিনি বলছেন যে তিনি আগামীকাল দিল্লিতে গিয়ে বিজেপিতে যোগ দিচ্ছেন। দেখুন, ভারতীয় জনতা পার্টির নেতৃত্ব যারা রয়েছেন তারা এটা নিশ্চয়ই বিবেচনা করে, কারণ ভারতীয় জনতা পার্টিতে উনি যখন ছিলেন ওনার একটা বিশাল বড় সাপোর্ট এবং ওনার একটা বড় অনেক 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 বড় প্রভাবশালী উনি। এবং তখন মমতা ব্যানার্জিকে দেখেছি কীভাবে ওনাকে অ্যাটাক করতে, কন্টিনিউ ওনার বাড়িতে সিআইডি এবং পুলিশের এবং বোমাবাজি হতে, তখন উনি হয়তো কিছু করতে গিয়েও করতে পারেননি। তখন ওনার হাত পা বেঁধে দেওয়া হয়েছিল, যেমন বাবুল সুপ্রিয়কে আমরা দেখতে পাচ্ছি। এরা সব 11 নম্বর খিলাড়িতে থেকে গেছিলো।
তো অর্জুন সিংয়ের যে চেতনা অভ্যুদয় হয়েছে এটাকে সাধুবাদ জানাই। তবে ভারতীয় জনতা পার্টি যা সিদ্ধান্ত নেবে এর উপরে তো কোনো কথা বলতে পারবো না, কারণ আমাদের নেতৃত্ব আছেন কেন্দ্রে, তারা যদি তাকে আবার অ্যাকসেপ্ট করে নেন ভালো কথা, আমরা সেটা মেনে নেব, দলের নির্দেশ আমাদের কাছে মাথা পেতে নেব।